একদিনের মধ্যে ধবধবে সাদা হয়ে যেতে পারবেন? আপনি কখনোই ধবধবে সাদা হতে পারবেন না, এটা সম্ভব না। যে মেয়েটার স্কিন টোন একটু ডার্ক, সেই মেয়েটার কাছ থেকে হয়তো ভালো একটা অ্যামাউন্টের যৌতুক নেওয়া হয়। নিচ্ছে। ২ টা মেয়ে, যে মেয়েটা একটু ব্রাইট সেই মেয়েটাকে একটু বেশি যত্ন নেয়, সেই মেয়েটার একটু বেশি গুরুত্ব দেওয়া হয়। ওই ব্রাউন স্কিন টোনের মেয়েটা কিন্তু গুরুত্ব পায় না। তার কিন্তু ভেতর থেকে একটা ফিলিং আসে যে আমাকে আল্লাহ এই স্কিন টোনটা দিচ্ছেন, এটা হয়তো পজিটিভ কিছু না, বা এটা হয়তো সমাজ একসেপ্ট করতে চাচ্ছে না। নিজের স্কিন টোন বা আল্লাহ প্রদত্ত যে রং, সেটাকে নিয়ে ডিপ্রেশনে চলে আসে। আর সেই জায়গা থেকে কিন্তু বড় ধরনের দুর্ঘটনাও ঘটে। তো ওয়েলকাম করছি আপনাদের সবার প্রিয় স্কিন কেয়ার ব্র্যান্ড সাটের কর্ণধার রাফিন কিবরিয়াকে। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? ভালো আছি। আসলেই কি সত্য যে আপনি স্টুডেন্ট? হ্যাঁ, আমি তো স্টুডেন্ট, আর আমার বয়সও খুব কম, আর পড়াশোনাটাকে মেইনলি প্রায়োরিটি দিয়ে তার পাশাপাশি বিজনেস আমরা করা কি হচ্ছে। আসলে জানতে পারি, হয় বয়স বলতে হবে, না হয় আপনার এডুকেশন আচ্ছা, কোয়ালিফিকেশন বয়স বলতে হচ্ছে হবে? এই রিসেন্টলি হচ্ছে 20 হলো, আর মাত্র হ্যাঁ 20? হ্যাঁ হ্যাঁ, এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে আমি আমার এইচএসসি কমপ্লিট করলাম সাকসেসফুলি আলহামদুলিল্লাহ, আর এখন হচ্ছে অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া হচ্ছে। মানে আমি বুঝি নাই। মানে আসলেই কি আপনি হ্যাঁ, স্টুডেন্ট অবস্থাতেই সাটে কোম্পানি চালু করেছেন জি এবং জি জি, সেটা এখন বাংলাদেশের স্কিন কেয়ার ব্র্যান্ড যতগুলো আছে মোটামুটি অনলাইন সবার পেজের ভালোবাসা মধ্যে খুব আলহামদুলিল্লাহ। ভালোবাসে, এবং রিসেন্টলি আপনারা ওয়েবসাইটও লঞ্চ করেছেন ওয়েবসাইট এবং লঞ্চ করেছি। ইন্টারন্যাশনালি কাজ করছেন। তো আসলে সার্টের যাত্রা যখন শুরু হয়েছিল তখন আপনার বয়স কত ছিল? আমার তখন বয়স ছিল হচ্ছে 18। মানে 18, সবচেয়ে কনিষ্ঠ বলা চলে যে উদ্যোক্তা, যেটাকে মাত্র 18 বছর বয়স থেকে আপনার সার্টের পেজটা খুলেছেন আপনি। জি জি জি, তো এটা কেন চিন্তাধারাটা আসলো? আসলে কোভিড পিরিয়ডে যেটা দেখলাম যে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি কাজ করে যে স্কিন কেয়ার প্রোডাক্ট স্পেসিফিক্যালি যদি আমরা বলি, স্কিন কেয়ার নিয়ে মানুষের মধ্যে একটা কনফিউশন কাজ করে যে আমি অথেন্টিক প্রোডাক্টটা কোথায় খুঁজে পাবো। আর বিজনেস করার মেন্টালিটিটা আসলে অনেক ছোটবেলা থেকেই ছিল। ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল যে বিজনেস করব বা বড় কিছু করব। সো সেই জায়গা থেকে ভাবলাম যে যেহেতু মানুষের বা বাংলাদেশের মানুষ একটা সার্টেন পয়েন্টে গিয়ে খুবই বেশি কনফিউজড যে তারা কোথা থেকে পারচেস করবে বা কোথা থেকে পারচেস করলে তারা 100% অথেন্টিক প্রোডাক্ট পাবে। সো সেই প্রবলেমটাকে কেন্দ্র করে হচ্ছে ছোট পর্যায়ে শুরু করা, পরবর্তীতে সবার ভালোবাসা এতটুকু আসা। মানে আপনি কি জাস্ট খেলার ছলেই করেছিলেন যে আমি একটু দেখতে চাই? না, আসলে টার্গেট ছিল, ডেডিকেশন ছিল, আর ছোট বয়স থেকে যেহেতু শুরু করা, আর একান্তই আমি এটা বলবো যে এটা আমার নিজস্ব ব্যক্তিগত কিছু সেভিংস থেকে স্টার্ট করা। সো একটু কনফিউজড ছিলাম যে এতটুকু অ্যামাউন্ট দিয়ে স্টার্ট করে আসলে ওভাবে করে একটা জায়গায় যাওয়া যাবে কিনা। বাট আস্তে আস্তে যখন দেখলাম যে সবার ভালোবাসা, সাপোর্ট, আর একটা ব্যাপার হচ্ছে স্কিন কেয়ারের ক্ষেত্রে কোয়ালিটি মেনটেন করাটা খুবই ইম্পর্টেন্ট। যখন আপনি সেটা মেনটেন করবেন, অডিয়েন্স ডেফিনেটলি আপনার কাছে আবারও ব্যাক করবে, অটোমেটিক্যালি রিটার্ন আসবে যে আমার ভালো লেগেছে কিনা, আমি আবারও সার্টে থেকে কিনতে চাই। আর স্কিনের প্রবলেমের যখন ডেভেলপমেন্ট হয় তখন কিন্তু একজন থেকে আরেকজন ইজিলি নেগোশিয়েট করা হয় জিনিসটা, যে আমার এই প্রবলেমটা সলিউশন হয়েছে, কোথা থেকে পারচেস করেছি, সার্টে থেকে। সো ওখান থেকেও দেখা যায় যে কাস্টমার খুব দ্রুত হচ্ছে আমরা একটা ভালো পপুলারিটি পাই, কাস্টমাররা রেগুলার আসতে থাকে। তো সেখান থেকেই হচ্ছে আস্তে আস্তে করে জিনিসটাকে বড় করা। এই যে মাত্র 18 বছর বয়স থেকে আপনার বিজনেস শুরু হয়েছে, তো আপনার পরিবারে কে কে আছে এবং কেউ কি বলেছিল যে তুমি শুরু করো, নাকি এটা আপনার একান্তই ব্যক্তিগত? আমার পরিবারে আমার বাবা মা আছেন, আর আমি তাদের একমাত্র সন্তান। তো আসলে ওভাবে করে আর কি ওভাবে নেগোশিয়েট করে কিছু করা হয় নাই। প্রথম প্রথম যখন শুরু করলাম, ফ্যামিলি থেকে আসলে ওভাবে কিছু বলা হয় নাই, বা ছোট মানুষ করতেছে, হ্যাঁ করুক, এমন একটা জিনিস ছিল। সো আস্তে আস্তে যখন রেসপন্সিবিলিটি আসলো, সবার কাছ থেকে মোটামুটি একটা অ্যাপ্রিসিয়েশন পাই, দ্যাট ইজ ইট। সবাই বলে যে নাচ গানও করো না, যে পড়াশোনায় তোমার হ্যাম্পার হবে, তো সেক্ষেত্রে আপনি তো বিজনেস শুরু করে ফেলেছেন। তো আসলেই কি বিজনেস করলে পড়াশোনায় হ্যাম্পার হয়? একদম সত্যি করে বলবেন। আসলে একটা ব্যাপার হচ্ছে 24টা ঘন্টা সময় তো আমরা সারাদিনে পাই, এর বেশি সেখান থেকে যদি আমরা ঘুমের জন্য 6 ঘন্টা সাইড করে ফেলি, বাকি টাইমটুকুকে যদি প্রপারলি আপনি ইউটিলাইজ করতে পারেন, হ্যাঁ টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, সেটা যদি আপনি করতে পারেন, আপনি ডেফিনেটলি পড়াশোনার পাশাপাশি বিজনেস অনেক কিছুই করতে পারবেন। আর বিজনেস তো আসলে একটা প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি। সো আমার দেখা যায় যে রাতে ঘুমাতে ঘুমাতে 3টা 4টা বেজে যায়, কারণ আমাকে পড়াশোনা সবকিছু কমপ্লিট করে ঘুমাতে হয়। আর আমি যখন বিজনেসটা শুরু করলাম তখন আমার এসএসসি কমপ্লিট হয়, আর হুট করেই হচ্ছে কলেজে যাই, আমার এসএসসি রেজাল্ট ভালো ছিল, সো আমি ঢাকা কলেজে চান্স পেলাম। তো যাওয়ার পরবর্তীতে দেখা গেল যে খুব ভালো একটা প্রেশার চলে আসে। তো এই প্রেশারটা মেনটেন করতে গিয়ে আমার প্রায় প্রথম 2-3 মাসের মধ্যে প্রায় 7 কেজি ওয়েট লস হয়ে যায়। তার মানে কি আপনার ওজন আগে বেশি ছিল? হ্যাঁ, তো দেখা যায় যে কারণ সারাটা দিন পড়াশোনা, কোচিং সবকিছু কমপ্লিট করার পর আবার হচ্ছে বিজনেসের কাজ। হ্যাঁ, আর হয়ে যাচ্ছে, কাস্টমার অর্ডার করছে, আমরা তো জিনিসটাকে পজ করে দিতে পারবো না। অবশ্যই অনগোয়িং রাখতে হবে, আর একটা ডেডিকেশন নিয়ে, ডিটারমিনেশন নিয়ে কাজ করার জায়গা থেকে। সো ওই রেসপন্সিবিলিটি থেকে একটা পর্যায়ে দেখলাম যে প্রথম কিছুদিন একটু ইমব্যালেন্সড ছিল জিনিসটা, পরবর্তীতে এই পাজলিং সিচুয়েশনটা খুব সুন্দর মতো ম্যানেজমেন্ট করাটা শিখে গেলাম। আপনার কি তখন মনে হয়েছে যে না আমি হাল ছেড়ে দেই বা আমার দ্বারা হচ্ছে না এরকম? না, আমি আসলে সত্যি কথা বলতে
আল্লাহ আমাকে অনেক পরিশ্রম করার ক্ষমতা দিয়েছেন। সো আমি কখনোই ওভাবে আসলে টায়ার্ড হই না বা আমার জায়গা থেকে সরে যাওয়ার সেটা আমার ক্ষেত্রে কখনোই হয় না। সো আমি 100% নিজের ডেডিকেশন দিয়ে চেষ্টা করি, বাকিটা তো উপরে যিনি আছেন ওনার উপর। তো অনেকেই মনে করেন যে স্টুডেন্ট অবস্থায় আমি কিভাবে আসলে মূলধন পাবো বা আমি কিভাবে শুরু করব বা আমি আসলে লেখাপড়ার পাশাপাশি করতে পারবো কিনা। সেক্ষেত্রে আপনি কিন্তু একটা জ্বলন্ত উদাহরণ যে আপনি খুব কম মূলধন নিয়ে সার্টের যাত্রা শুরু করেছিলেন। 30,000 টাকা ছিল, মাত্র 30,000 না 29,000 সামথিং। আমার ঈদের কিছু সেভিংস ছিল। আর আমি যেটা করেছিলাম যে আমার ফার্স্টের দিকে স্কুল লাইফের শেষে এবং কলেজ লাইফের ফার্স্টের দিকে প্রথম 6 মাস চাচ্ছিলাম না আসলে কারো থেকে সাপোর্ট নিয়ে ওভাবে কিছু করতে, কারণ পরবর্তীতে জিনিসটা হাইলাইট হয়ে যায়। সো আমি যেটা করলাম যে আমার স্কুলে যাওয়ার টাইমে, কলেজে যাওয়ার টাইমে আমি পায়ে হেঁটে গিয়ে সেখান থেকে কিছু টাকা সেভ করলাম। টিফিনটা না খেয়ে হচ্ছে ওখান থেকেও কিছু টাকা আমি সেভ করেছি। সো ওই টাকাগুলোকে মিলে একসাথে দেখা গেল যে 28,000 29,000 একটা অ্যামাউন্ট হয়। সেটাকে দিয়ে অল্প কিছু প্রোডাক্ট আর একটা পিআর এর থ্রু আমি হচ্ছে স্টার্ট করে দিই, একটা রিস্ক নিয়ে মোটামুটি বলা চলে। সার্টের নামটা আসলে কোথা থেকে আসলো আর এটা আসলে কেন দেওয়া হলো সার্টে নামটা? এটা আসলে ওভাবে অনলাইনে সার্চ করতে করতে হচ্ছে কিছু নাম সাজেস্ট করতে করতে খুব সুন্দর লাগলো। আর এই নামটার অর্থ হচ্ছে ভালোবেসে কাছে আসা। আর ভালোবেসে কাছে আসার সাথে কাস্টমারদের যে রিলেশনটা, কারণ আমরা যখন কাস্টমারদেরকে ওই পরিমাণ ভালোবাসা দিব বা ওই পরিমাণ অথেন্টিক প্রোডাক্ট দিচ্ছি, সো সেই জায়গা থেকে কামব্যাক করার যে ব্যাপারটা, ওইটার কানেকশন করাটাই হচ্ছে মূলত উদ্দেশ্য ছিল। তো সার্টেতে আমরা আসলে কোরিয়ান প্রোডাক্টস দেখে থাকি, মেইনলি কোরিয়ান, বর্তমানে জাপানিজের পাশাপাশি আরো কিছু আমেরিকান প্রোডাক্টও আসছে। তো কোরিয়ান প্রোডাক্টস নিয়ে একটা কথা হয় যে কোরিয়ান মেয়েদেরকে দেখে আসলে বাংলাদেশের মেয়েরা তাদের মতো হতে চায়, কিন্তু এটা কি আদৌ সম্ভব যে কোরিয়ানদের মতো আমরা হয়ে যাব বা তাদের মতো আমরা ফেস বডি স্ট্রাকচার হয়ে যাব? এটা কি আদৌ সম্ভব? আপনার কি মনে হয়? আসলে ওয়েদার, অ্যাটমসফিয়ার, এনভায়রনমেন্ট অনেক কিছুই হচ্ছে এখানে কানেক্টেড, কোনোটাই এক না। কোরিয়া একটা ঠান্ডা আবহাওয়ার দেশ আর বাংলাদেশ হচ্ছে নাতিশীতোষ্ণ আবহাওয়ার একটা অঞ্চল। আর আমরা জন্মগ্রহণ করি একটা, হ্যাঁ, আর আমাদের হচ্ছে আমরা যতটাই ব্রাইট বলি না কেন সেটাও কিন্তু কিছুটা ব্রাউন আমাদের যে স্কিন টোনটা। আর কোরিয়ানদের স্কিন টোনটা হচ্ছে একদমই হচ্ছে তারা ধবধবে সাদা। হ্যাঁ, তো আসলে স্কিন কেয়ারের দিক থেকে ওয়ার্ল্ডে কিন্তু র্যাঙ্কিং এখন কোরিয়া ফার্স্ট, কারণ তারা প্লাস্টিক সার্জারিতেও ফার্স্ট। তাদের কিছু কিছু প্রোডাক্টের স্ট্র্যাটেজি অ্যান্ড ডেভেলপমেন্ট আসলে দেখে মনে হয় এটা আমরা 2025-এ না 2050-এ আছি। সো ওই স্ট্র্যাটেজিটা যখন আপনি আপনার স্কিনে ইমপ্লিমেন্ট করবেন, ডেফিনেটলি কিছুটা হলেও তো একটা ইমপ্রুভমেন্ট দেখতে পারবেন। মানে আমরা বিশ্বাস করি যে একটা হেলদি স্কিন, তাই তো? রিসেন্টলি আমরা একটা নিউজ দেখেছি যে ঢাকা শহর হচ্ছে পুরো বিশ্বের মধ্যে বায়ু দূষণের শীর্ষে। সো কোরিয়ান যে ক্লিনজিং অয়েলগুলো থাকে বা ক্লিনজিং এর প্রোডাক্টগুলো থাকে, এটা কিন্তু ডিপলি আপনার স্কিনের পোরসগুলোকে ক্লিনজিং করতে হেল্প করে। সো ওই স্ট্র্যাটেজিটা যখন মেনটেন করে আপনি হচ্ছে ভালো প্রোডাক্ট ইউজ করবেন, ডেফিনেটলি সেখান থেকে একটা ভালো রেসপন্স পাবেন। আবার আমাদের কিছু সেরাম আছে নিজস্ব বিভিন্ন ভালো ভালো ব্র্যান্ডের। সো এই প্রোডাক্টগুলো কিন্তু দেখা যায় যে এতটাই ম্যানুফ্যাকচারটা এত প্রপারলি করা হয়, এত প্রপার ইনগ্রিডিয়েন্টস দেয়া হয় এখানে, সেখান থেকে একটা ভালো রেসপন্স পায়। আর যে জিনিসটা রেসপন্স পায় সেটাই তো মার্কেটে ছড়িয়ে যায়। এই যে আমরা বিভিন্ন সময় ফেসবুকে বিভিন্ন বুস্টিং দেখি, টিকটকে মার্কেটিং দেখি, একদিনের মধ্যে ধবধবে সাদা হয়ে যেতে পারবেন, 24 ঘন্টার মধ্যে সারা বডি ফুল বডি সাদা করে ফেলতে পারবেন। আর ফিল্টার দিয়ে দিয়ে তারা হচ্ছে মানুষকে প্রতারিত করছে, যে ফিল্টার দিয়ে একটা দেখাচ্ছে বা মিথ্যা দেখাচ্ছে। এই জিনিসগুলো আসলে আপনাদের বিজনেসে কতটা হ্যাম্পার করে যে ওগুলোতে মানুষ আকৃষ্ট হচ্ছে? আসলে এই জিনিসটা হচ্ছে মানুষের বিশ্বাসের সাথে বিজনেস করা। কারণ একটা ব্যাপার হচ্ছে আপনি কখনোই ধবধবে সাদা হতে পারবেন না, এটা সম্ভব না। আপনার পক্ষে সর্বোচ্চ 2 থেকে 3 শেড আপনার ট্যান রিমুভ করে স্কিনটাকে ব্রাইটেনিং করা পসিবল। বা আপনি যদি অ্যাসথেটিক ক্লিনিকগুলোতেও যান, দেখবেন গ্লুটাথিয়নের একটা সিস্টেম থাকে, কিছু সেশন কমপ্লিট করার পর আপনার স্কিনটা কয়েক শেড ব্রাইট হয়, যেটা মানে অর্গানিক ওয়েতে পসিবল। গ্লুটাথিয়ন তো অনেক এক্সপেন্সিভ, সবার পক্ষে নেওয়া সম্ভব না। সেটারও কিন্তু কোরিয়ান বিভিন্ন স্কিন কেয়ার ব্র্যান্ডগুলো একটা নির্দিষ্ট পার্সেন্টেজে কিছু সেরাম এবং ময়শ্চারাইজার নিয়ে আসছে, যেটাকে আপনি অ্যাপ্লাইও করতে পারবেন ওভারনাইট। সো ওই সিস্টেমটাও এখন চলে আসছে প্রোডাক্টের ক্ষেত্রে। সো এই জিনিসটা আসলে বিজনেসটাকে তো অবশ্যই হ্যাম্পার করে, কারণ মানুষের মেন্টালিটি দেখা যায় নষ্ট করে ফেলে। মানুষের মধ্যে একটা প্রতিযোগিতা কাজ করে যে আমি আমার স্কিনটাকে এখন আর একসেপ্ট করব না, আমি কালো, হয়তো আমার সোসাইটি আমাকে এভাবে একসেপ্ট করবে না। আর আমাদের পেজে অনেক সময় এমন এমন মেসেজও আসে যে আমার বিয়ে ভেঙে যাচ্ছে বিকজ আমার স্কিন টোন কালো, এটাকে মানে ওভারনাইট ব্রাইট করার কোনো অপশন আছে কিনা। মানে আমাকে যেটাই হোক সেটা দেন। এরা আসলে বিজনেস করে আসলে জিনিসটাকে এত নোংরা পর্যায়ে নিয়ে যায় যে একটা মানুষ নিজের স্কিন টোন বা আল্লাহ প্রদত্ত যে রং সেটাকে নিয়ে ডিপ্রেশনে চলে আসে, আর সেই জায়গা থেকে কিন্তু বড় ধরনের দুর্ঘটনাও ঘটে। আমরা অনেক জায়গায় দেখি যে স্কিন ক্যান্সার বা যে সকল ক্ষতিকারক প্রোডাক্ট যেগুলো আসলে বিভিন্ন দেশ থেকে ব্যান করে দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু অনেকেই সেল করছে। তো আপনারা যেহেতু অথেন্টিক কোরিয়ান প্রোডাক্ট
অফার করছেন সবাইকে। তো আপনারা কি মনে করেন যে কোরিয়ান প্রোডাক্টেরও কিন্তু অনেক নকল আছে এবং অনেক পেজরা কিন্তু আসল প্রোডাক্ট বলে নকল প্রোডাক্ট চালাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা যারা সাধারণ অডিয়েন্স আছে বা ক্রেতা আছে তারা কিভাবে বুঝবো যে আসলে কোনটা নকল বা কোনটা আসল? আসলে ব্র্যান্ড থেকে কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিছু ডিক্লারেশন আসে যে এই প্রোডাক্টটার বারকোড থাকে, সিকিউরিটি কোড থাকে, এগুলোকে স্ক্যান করে আপনি অরিজিনালটা চিনতে পারবেন। সো আমরা যেহেতু সার্টেতে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি, সো যে কোনো অডিয়েন্সকে কিন্তু আমরা ডিরেক্টলি বলে দেই মেসেঞ্জারে, অটো মেসেজের থ্রু আফটার পারচেস, যে আপনি প্রোডাক্টটাকে এই সিস্টেমে হচ্ছে অথেন্টিক কিনা এটা চেক করতে পারবেন। তো যার কারণে যেটা হয়, হ্যাঁ, যার কারণে অডিয়েন্স সেটাকে চেক করে রিসিভ করে। তো এটা আসলে নিজেকেই চেক করে নিতে হবে যে আপনি আসল প্রোডাক্ট নিচ্ছেন না নকল প্রোডাক্ট নিচ্ছেন। তার মানে নকল প্যাকেজিং এর গায়ে কি আমরা সেটা চেক করার সুযোগ পাচ্ছি না? নকল প্যাকেজিং এও যেটা হয় সিকিউরিটি কোডটা থাকে না, অথবা থাকলেও সেটা স্ক্যান হবে না, স্ক্যান করে ওয়েবসাইটে চলে যেতে হবে, অথবা এক একটা আসলে এক এক রকম পলিসি থাকে, সেই পলিসিটার সাথে কোপ আপ করবে না নকলটা। তো এই যে স্কিন কেয়ারের ক্ষেত্রে, স্পেশালি কোরিয়ান স্কিন কেয়ারের ক্ষেত্রে আমি যখন বিভিন্ন ভিডিওস দেখি 17 থেকে 18টা স্টেপ তারা করছে, মানে ওরাও কিন্তু অনেক সময় রিলস গুলো পোস্ট করে, তো আমি চিন্তা করি যে ওদের কত ধৈর্য, তাই ওদের হয়তো স্কিন এতটা গ্লোয়িং। আমরা তো বাঙালিরা এমনি অলস প্রকৃতি, অলস স্বভাবের, একটা দুইটা স্কিন কেয়ার করার পর আর করতে চাই না, সেটাই। তো কোরিয়ানরা যে আসলে এত স্কিন কেয়ার করে, ওরা কি জীবনের একটা মানে প্রতিটা দিনের একটা ভাগে স্কিন কেয়ারের জন্য আলাদা করে রেখে দেয়? না, আসলে আমরা ছবিতে ভিডিওতে যেটা দেখি সেটার সাথে বাস্তবতার কোনো মিল থাকে না। একটা স্কিন কেয়ার ব্র্যান্ড যখন স্টাবলিশড ওয়েতে মার্কেটে কাজ করে, তাকে বিভিন্ন টাইপের প্রোডাক্ট লঞ্চ করতে হয়। এখন যার সেরকম টাইম থাকবে, যে ফ্রি থাকবে, সে ডেফিনেটলি অবশ্যই পারচেজ করবে, ইউজ করবে। যেমন আমরা কিন্তু আগে জাস্ট সেরাম জিনিসটাকে দেখতাম, এখন অ্যাম্পল, টোনার, হ্যাঁ, বিভিন্ন টাইপের এডিশন চলে আসছে, ইমালশন চলে আসছে বিভিন্ন। সো যারা আসলে লাক্সারিয়াস প্রোডাক্টের প্রতি ভালো একটা কিউরিওসিটি কাজ করে, অথবা যে আসলে প্রোডাক্টের ব্যাপারে অনেক বেশি সতর্ক বা স্কিনকে অনেক বেশি সময় দিতে পছন্দ করে, আমরা অনেক সময় দেখি অনেকেই থাকেন খুব ল্যাভিশ, যারা স্কিন কেয়ার পিছনে মাসে 30 থেকে 40 হাজার টাকা কোনো ব্যাপারই না স্পেন্ড করে ফেলে। হ্যাঁ, আছে, এরকম ক্লায়েন্টই চাই, মান্থলি 30 থেকে 40 হাজার টাকা এরকম ক্লায়েন্টই চাই থাকে হচ্ছে, হ্যাঁ, স্কিন কেয়ারের বাজেট। সো তার তো অবশ্যই এই প্রোডাক্টগুলোকে ইউজ করার জন্য রাতে একটা স্পেসিফিক আওয়ার তার অবশ্যই থাকে, সারা দিনের কর্মব্যস্ততার পর সে অবশ্যই সময় দেয় নিজের স্কিনকে ভালোবাসা কিন্তু খারাপ কিছু না। তবে নরমাল সাধারণ মানুষের ক্ষেত্রে আমি মনে করি ফেস ওয়াশ, একটা ভালো ময়শ্চারাইজার এবং ডেফিনেটলি সানস্ক্রিন অর্থাৎ SPF, এটা ইম্পর্টেন্ট। এটা মেইনটেইন করলে আমার মতে স্কিন ভালো রাখা পসিবল। যারা হচ্ছে মানে কম বাজেটের মধ্যে একটা স্কিন কেয়ার সেরে ফেলতে চায়, হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি। এই যে আপনি স্টুডেন্ট এবং আপনি এখন এই যে স্কিন কেয়ারের কাজ করছেন, তা আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার ফ্যামিলি মেম্বারসরা কি আপনার কাছ থেকে পারচেজ করে? হ্যাঁ, পারচেজ করে, আর ম্যাক্সিমাম টাইমে আমি গিফট দিয়ে দেই। তো এটা কি বোঝা মনে হয় যে আমার কাছে চাইলে? এটা আসলে একটা জায়গা থেকে খুব প্রাউড ফিল হয় যখন আপনি আপনার মাকে কিছু দিতে পারছেন বা আপনার বোনকে কিছু দিতে পারছেন নিজের পকেটের পয়সা থেকে, বা এটা আসলে অন্যরকম একটা ফিলিং। সো আমরা জানতে চাচ্ছি যে একটা মেয়ের স্কিন কেয়ার তো আমরা সবসময় খুব দেখে হাইলাইট, মেয়েদের স্কিন কেয়ার গুরুত্বপূর্ণ, ছেলেদের স্কিন কেয়ার করা আসলে কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? বাংলাদেশে একটা কথা প্রচলিত, ছেলেদের স্কিন কেয়ার করাটা টোটালি অ্যালাউড না, বা ছেলেদের স্কিন কেয়ার করাটাকে মানুষ খুব মেইলি ভাবে দেখে। আসলে স্কিন তো আল্লাহ প্রদত্ত জিনিস, আপনি বাইরে যাবেন, স্কিনে পিম্পল হবে, র্যাশ হবে বা পলিউশন হবে, সেটাকে তো ক্লিন করতে হবে। বাইরে মানে SPF সানস্ক্রিনটাকেও কিন্তু আমরা একটা কসমেটিক্স মনে করি, বাট সানস্ক্রিনটা কিন্তু একটা মেডিকেটেড প্রোডাক্ট, যেটা আপনাকে স্কিন ক্যান্সার বা UVA UVB যে রেজ গুলো থাকে, যেগুলো খুবই ক্ষতিকর আমাদের স্কিনের জন্য, সানস্পট পড়ে যায়, মেলাজমা হয়, এগুলো থেকে রক্ষা করে। সো আসলে বেসিক স্কিন কেয়ার ছেলে মেয়ে নির্বিশেষে সবারই দরকার। ছেলেদের আসলে 3টা প্রোডাক্টের নাম বলেন যেটা তারা ইউজ করবে তাদের জন্য ভালো। একটা ভালো ফেস ওয়াশ, যেহেতু তারা সব সময় বাইরে থাকে, বাইরে থেকে আসার পর স্কিনটাকে ক্লিন করতে হবে। একটা ভালো ময়শ্চারাইজার ডেফিনেটলি, আর একটা সানস্ক্রিন। ওকে, দ্যাটস ইট ফর বয়স। দ্যাটস ইট। আচ্ছা, আর স্কিন কেয়ারের ক্ষেত্রে ছেলেরা কেন একটু অনীহা প্রকাশ করে, এটা আপনার কাছে কি মনে হয়? পারচেজও কি ছেলেরা কম করে? ছেলেরা কেনে, তবে ওয়াইফের জন্য, বোনের জন্য বা মার জন্য কেনে, হ্যাঁ গার্লফ্রেন্ডের জন্য কেনে। তো ব্যাপারটা হচ্ছে অনীহার কারণ কিছুটা ক্ষেত্রে সমাজও দায়ী, ওই যে একটা মেন্টালিটি আমাদের মধ্যে কাজ করে যে তুমি স্কিন কেয়ার করলে তুমি মেয়ে, বা এমন একটা ব্যাপার চলে আসে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ছেলেদের মধ্যে একটা অনীহা কাজ করে, বা সারাদিনের ক্লান্ত দিন শেষে আসার পর আর স্কিন কেয়ার করব বা ওরকম আগ্রহ থাকে না। ছেলেরা কি টাকা কামানোর যন্ত্র শুধু না, অনেকটাই কিছুই না। হ্যাঁ, না, সমাজে আসলে ছেলেরা টাকা কামানোর জন্যই মানে আল্লাহ প্রদত্ত, পরিশ্রম করবে, আসবে। আমার নিজেরও দেখা যায় যে ওভাবে টাইম হয় না। আমি নিজেও যে এত রকমের প্রোডাক্ট মানে দেখাই বা
সেল করি, হ্যাঁ এট দ্য এন্ড অফ দ্য ডে আসলে যখন সেই সকাল 10টা থেকে স্টার্ট হয়ে রাতে 4টা বেজে যায়, তখন স্কিন কেয়ার করবো নাকি একটু ঘুমাবো সেটাকে নিয়ে কনফিউশনে পড়ে যাই। তো আপনার নিজের স্কিনের উপর কি আপনি আপনার সার্টের প্রোডাক্টগুলো রিভিউ করেন? ডেফিনেটলি আমি আসলে প্রোডাক্টের ব্যাপারে অনেক বেশি সিরিয়াস, কারণ অথেন্টিসিটির ব্যাপার থাকে। আবার কিছু কিছু প্রোডাক্ট কি সাপোজ আপনি 3 বা 4 হাজার টাকা স্পেন্ড করে একটা সিঙ্গেল প্রোডাক্ট কিনছেন, সো এই প্রোডাক্টটা আসলে কতটুকু রেজাল্ট দিবে সেটাকে অনেক সময় নিজেরও হচ্ছে একটু এক্সামিন করে দেখা লাগে, অথবা ইনগ্রেডিয়েন্ট লিস্টার উপর একটু চোখ রাখা লাগে। এই যে আপনি যখন প্রোডাক্ট রিভিউ করেন, কোরিয়ান প্রোডাক্টগুলো রিভিউ করেন, আপনার কাছে কি মনে হয় যে দেশীয় প্রোডাক্টের চেয়ে কোরিয়ান প্রোডাক্ট ভালো? অবশ্যই গুণসম্পন্ন, কারণ কোরিয়ান স্কিন কেয়ার ব্র্যান্ডগুলো ইন্টারন্যাশনালি অ্যাকনলেজড অ্যান্ড রিনাউন্ড। এবং আরেকটা ব্যাপার হচ্ছে কোয়ালিটি যতটা আপনি ইনভেস্ট করবেন, যত ভালো ভালো ইনগ্রিডিয়েন্ট দিবেন, তত ভালো কোয়ালিটি আসবে। আমাদের দেশি ব্র্যান্ডগুলো আসলে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক বেশি এক্সপেন্সিভভাবে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতে পারে না, যার কারণে লিমিটেড প্রাইসের মধ্যে অডিয়েন্সের হাতে তুলে দিতে হয় এবং সেখানে কোয়ালিটিটাকে মেনটেইন করা যায় না। বাট কোরিয়ান স্কিন কেয়ার বলেন বা বাইরের দেশের স্কিন কেয়ার, সো এগুলো হচ্ছে আসলে কোয়ালিটিটাকে তারা ফোকাস করে, তাদের জন্য প্রাইসটা ইম্পর্টেন্ট না, কারণ কোয়ালিটি ভালো থাকলে মার্কেটে সেটা অবশ্যই সাড়া পাবে। তার মানে কি কোরিয়ান স্কিন কেয়ার খুব লাক্সারি একটা বিষয় বা খুব এক্সপেন্সিভ? লাক্সারির মধ্যে থেকে বলবো যে ওদেরও কিছু মিনি সাইজেস অ্যাভেলেবল থাকে, রিজনেবল কিছু অপশন অ্যাভেলেবল থাকে, অফারও দিয়ে থাকি আমরা, যেমন ব্ল্যাক ফ্রাইডে সেল, উইন্টার সেল, সামনে ঈদ আসছে, ঈদকে কেন্দ্র করে সেল। সো সেটা আসলে অডিয়েন্স তো চায় সবসময় আমি ভালো একটা প্রোডাক্ট ইউজ করব, আমার স্কিন ডেফিনেটলি একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করব। সো সেক্ষেত্রে আসলে বাজেট জিনিসটাকে অবশ্যই ভালো প্রোডাক্ট ইউজ করতে হলে একটু কম্প্রোমাইজ করতে হবে। আপনি যেহেতু একটা স্কিন কেয়ার পেজ চালাচ্ছেন দীর্ঘদিন ধরে, আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের মেয়েরা কোন প্রোডাক্টের জন্য সবচেয়ে বেশি পারচেজ করে বা সবচেয়ে বেশি নক করে, বা কোন প্রোডাক্টের জন্য সবচেয়ে বেশি ক্রেজি থাকে? লাইক ব্রাইটেনিং প্রোডাক্ট। ও মাই গড, এটা তো আজকে ভাইরাল হয়ে যাবে। কিছু কিছু বিজনেস পারসন যারা আসলে ফর্সা হওয়াটাকে এতটাই বেশি গুরুত্ব দেয় বা এটাকে নিয়ে মানুষের মধ্যে একটা ডিপ্রেসিভ মেন্টালিটি ক্রিয়েট করে, যেটার কারণে দেখা যায় কি আমাদের সমাজে যারা ব্রাউন স্কিন টোনের থাকেন বা একটু আন্ডার টোনের থাকেন, তারা এতটাই হীনমন্যতায় ভোগেন। এবং আমাদের সমাজে আসলে দেখা যায় এখান থেকে কিছু রিচুয়াল ক্রিয়েট হয়ে যায়, যেমন কিছু কিছু ছেলেরা বিয়ে করার ক্ষেত্রে ফর্সা মেয়েটাকে বেশি প্রেফার করে। ডেফিনেটলি এখন 2025 এ এসেও মানুষ এটাই ফর্সা মেয়ে ছাড়া বিয়ে করতে চায় না। গ্রামে বা একটু মফস্বল এরিয়া যদি বলি, যে মেয়েটার স্কিন টোন একটু ডার্ক, সেই মেয়েটার কাছ থেকে হয়তো ভালো একটা অ্যামাউন্টের যৌতুক নেওয়া হয়, না হলে বিয়ে করবে না। সো এই যে স্কিনের জন্য কম্প্রোমাইজ করা, তার কিন্তু ভেতর থেকে একটা ফিলিং আসে যে আমাকে আল্লাহ এই স্কিন টোনটা দিচ্ছেন, এটা হয়তো পজিটিভ কিছু না, বা এটা হয়তো সমাজ একসেপ্ট করতে চাচ্ছে না। তো এই নোংরা মন মানসিকতাটা কিন্তু মানুষের মধ্যে ডেভেলপ করে। সর্বাধিক নক আসে হোয়াইটেনিং কিভাবে ফর্সা হবে, শুধু তাই না, তার সাথে কিন্তু প্রচুর মেজারেবল কিছু কন্টেন্টও চলে আসে, কিছু স্টোরি চলে আসে, যেটা আসলে অ্যাকসেপ্টেড না। এবং তাদেরকে যখন আমরা বোঝাই, তাদের থেকে একটাই রেসপন্স পাওয়া যায় যে আমাকে তো সোসাইটি এভাবে অ্যাকসেপ্ট করছে না, বা আমি হয়তো আমার সিচুয়েশন থেকে আমার ব্রেকআপ হয়ে যাচ্ছে, আমার বাবা মা হয়তো 2টা ছেলে মেয়ে, বাবা মার ক্ষেত্রেও আমি বলবো এমনও ঘটনা আমি শুনেছি, 2টা ছেলে বা 2টা মেয়ে, যে মেয়েটা একটু ব্রাইট সেই মেয়েটাকে একটু বেশি যত্ন নেয়, সেই মেয়েটার জন্য দেখা যায় যে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়, সেই মেয়েটাকে কিভাবে ভালো রাখা যাবে, ভালোভাবে বিয়ে দেওয়া যাবে, সেটাকে নিয়ে বেশি টেন্সড থাকে। সেই জায়গায় ওই ব্রাউন স্কিন টোনের মেয়েটা কিন্তু গুরুত্ব পায় না, এমন ঘটনাও শুনেছি। 2025 সালে এসেও বিশেষ করে মফস্বল এরিয়াগুলোতে বা যে এরিয়াগুলো একটু ডেভেলপড না তেমন একটা। এটাকে নিয়ে আসলে আমাদের প্রশাসনকে অনেক বেশি সতর্ক হতে হবে, কারণ অনলাইন ইন্ডাস্ট্রিটা এখন খুব উন্মুক্ত একটা প্ল্যাটফর্ম, যে কেউ চাইলে চলে আসতে পারে, একটা পেজ খুলে ফেলতে পারে। আর ফিল্টার তো চেনাই যায় না, এখন ফিল্টার দিলে বোঝাই যায় না যে কোনটা ফিল্টার দেয়া। তো সেই জায়গা থেকে আসলে প্রশাসনকে একটু সিরিয়াস হতে হবে। বর্তমানে বাংলাদেশ সরকার দেখলাম যে প্রায় 10 থেকে 15টা পাকিস্তানি ক্রিমকে ব্যান করে দিয়েছে খুব রিসেন্টলি। তো এটাকে আরেকটু রেগুলার বেসিসে আরেকটু মানে বড় পরিসরে করতে হবে, তাহলে দেখা যাবে যে এই ধরনের প্রোডাক্টগুলো বা এই ধরনের মেন্টালিটি মানুষগুলো থেকে আমরা বের হয়ে আসতে পারবো। যেহেতু আমরা পজিটিভ বাংলাদেশের প্রোগ্রামে বসে আছি, তা আপনার কাছে বিজনেসটা কি পজিটিভ মনে হয় নাকি আপনি জবটাকে প্রেফার করেন? জবের ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের জব মার্কেটটা এখন খুবই কম্পিটিটিভ, এবং এই জায়গায় সাস্টেইন করাটা অনেক বেশি ক্রিটিক্যাল। কারণ আপনি যখন জব খুঁজবেন, আমি এমনও দেখি যে 30-32 বছর বয়সেও কন্টিনিউয়াসলি জব খুঁজে যাচ্ছে বাট পাচ্ছে না, বা স্যালারিটা এতটাই কম থাকে যে ঢাকা শহরের মতো একটা জায়গায় আপনি ভালো একটা লাইফ লিড করতে পারবেন না সেটাকে দিয়ে। আর সেই জায়গায় যদি একটা অপরচুনিটি ক্রিয়েট করা যায়, লাইক বিজনেসের মাধ্যমে আপনি কিন্তু আরো 10টা মানুষকে জব দিতে পারবেন। যেমন আমার প্রতিষ্ঠানে রাইট নাও 21 জন আছেন যারা জব করছেন, মানে অনলাইনে যারা কাজ করছেন, এবং তারা প্রত্যেকেই হচ্ছে আমার থেকে বড়।
এটা কিন্তু খুব মজার বিষয় যে আপনার অনেকেরই হচ্ছে অনার্স মাস্টার্স কমপ্লিট করা। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনি তাদের সাথে কি রকম বিহেভিয়ার করেন? আসলে প্রফেশনাল লাইফে তো আসলে বড় ছোটর কোনো, আপনি বস, হ্যাঁ আমি বস, সেটাকে মেইনটেইন করতে হয়, আর প্রফেশনাল লাইফটাকে প্রফেশনালি হ্যান্ডেল করতে হবে। মানে আপনি এই ব্যাপারে খুবই স্ট্রিক্ট আমি। আপনি প্রফেশনাল লাইফ প্রফেশনাল, কারণ বিজনেসের জায়গা থেকে যদি আপনি স্ট্রিক্ট না হন সেটা তো মেইনটেইন করা পসিবল হবে না। এই যে সার্টের এখন একটা ভালো অবস্থান এসেছে অনলাইন পেজের ক্ষেত্রে, তো সামনে কি আপনাদের ফিজিক্যাল স্টোর? আমাদের এই বছরের মধ্যেই ফিজিক্যাল স্টোর দেওয়ার ইচ্ছা, বাট আসলে ওই অনুযায়ী ভালো আউটলেট খুঁজে পাওয়া যাচ্ছে না যে কোথায় দিলে আসলে আমাদের সব কাস্টমাররা ওখানে এসে রিচ করতে পারবে। মানে ঢাকার কোন জায়গাটা আপনারা তো যখনই হচ্ছে ওরকম একটা ভালো লোকেশন পেয়ে যাব, ডেফিনেটলি হচ্ছে সবাই ভালো খবর পেয়ে যাবে। যেহেতু আপনি এখনো স্টাডি করছেন, তো আপনার পার্সোনাল লাইফ সম্পর্কে জানতে চাই যে আপনার বন্ধু বান্ধব কারা আছে? আমার বন্ধু বান্ধব বলতে কি আসলে ওই যে জাস্ট মেসেঞ্জার অ্যাড আছে, বাট ওভাবে কানেক্ট করা হয় না খুব একটা, বা আড্ডা দেওয়া তো আমার টোটালি হয় না, কারণ আমি আসলে ওভাবে সময় বের করতে পারি না, আর আমি আসলে নন প্রোডাক্টিভ কোনো কিছুই পছন্দ করি না। সো যেহেতু সিরিয়াসলি একটা কাজ করছি, হ্যাঁ সেটাতে আমি ডেডিকেটেড, এবং দেখা যায় ওটাকে নিয়েই ব্যস্ত থাকা হয়, আর বাকি টাইমটুকুতে স্টাডিজ। এই যে এখন যে সময়টা হচ্ছে লাইফটাকে এনজয় করার একটা সময়, তাই না? যে সবাই বলে যে ইয়াং আছো যখন, লাইফ এনজয় করো, ঘুরো ফিরো, খাও দাও। তো এখন যে আপনি বিজনেসটা স্টার্ট করেছেন, তো আপনি কি আসলে মিস করেন? না, কখনোই মিস করি না, কারণ ইয়াং অবস্থায় এনজয় করাটা যেমন ইম্পর্টেন্ট, ইয়াং অবস্থায় কাজ করারও সময়। কারণ আপনি একটা বয়স পর্যন্ত কাজ করতে পারবেন, দেন আপনি আর কাজ করতে পারবেন না, আপনি রিল্যাক্স করবেন। সো এই বয়সে যদি আপনি ভালোভাবে একটু পরিশ্রম করেন, বাকি জীবনটা কিন্তু সুন্দর মতো কাটাতে পারবেন, ইভেন সবার থেকে প্রায়োরিটিও পাবেন। এক্স্যাক্টলি। তো আমাদের পজিটিভ বাংলাদেশের অডিয়েন্সদের যদি কিছু বলতেন যারা আপনার বয়সী আছে বা যারা স্টুডেন্ট আছে? আমি বলবো আসলে নিজের প্যাশনটাকে ইম্পর্টেন্স দিবেন। এক একজন মানুষ এক এক রকম কথা বলবে আপনাকে নিয়ে, কারণ সমাজের বিভিন্ন মানুষের মেন্টালিটি এক এক রকম। সো সেটাকে নিয়ে আসলে পড়ে না থেকে নিজের প্যাশনটাকে নিয়ে কিছু করার চেষ্টা করবেন, কারণ আপনার প্যাশনটা থেকে আপনি ওই ডিটারমিনেশন নিয়ে সব থেকে বেশি ভালো করতে পারবেন। আর যদি এভাবে এগিয়ে যান, সো ডেফিনেটলি আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা থাকবে সবার জন্য। আর যারা অডিয়েন্স আছেন এতক্ষণ আমাদের প্রোগ্রামগুলো দেখলেন, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ।